গত বুধবার দিল্লি শ্রীনগরগামী যে বিমান, সেই বিমান এমন অবস্থা হয়েছিল, টার্বুলেন্সে পড়ে হেলস্টর্ম ছিল উপরে এবং এমন অবস্থা হচ্ছিল নাক ভেঙে গিয়েছিল, বিমানের নোজ ভেঙে গিয়েছিল কোনো রকমে অবতরণ করায়। সবাই সুস্থ রয়েছেন, 220 জনের মধ্যে সবাই সুস্থ আছেন ঠিকই, কিন্তু কিভাবে ঘটনা ঘটলো ব্ল্যাক বক্স থেকে ডেটা নিয়ে হয়তো জানা সম্ভব হবে তাই বিশেষ তদন্তকারী দল পরীক্ষা করবে এবার ওই বিমানটিকে কি হয়েছিল। হয়তো টেকনিক্যাল খুঁটিনাটি জানা যেতে পারে এই ব্ল্যাক বক্স থেকে। আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, শ্রীনগর বিমানকাণ্ডের যে তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হচ্ছে ডিজিসিএ, এবং ডিজিসিএ তদন্তকারী দলের সদস্যরা আজকে বিমানটিকে পরীক্ষা করবেন বলে জানা গিয়েছে। এবং এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। সিভিআরে কি রেকর্ড হয়েছে, তিনি দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত ওড়ার সময় যে সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন, দুই পাইলট কি তাদেরকে বার্তা দিয়েছিলেন, তারা কি বার্তা তাদের কাছে পাঠিয়েছিলেন, সেই সংক্রান্ত সমস্ত তথ্য তাদের কাছে চলে আসবে এই ককপিট ভয়েস রেকর্ডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী। এবং যেহেতু বিমানটি টার্বুলেন্সে পড়েছিল এবং জানা গিয়েছিল যে তিনি এয়ার স্পেসে তিনি যে সময়তে ছিলেন সেই সময় ধরিয়ে তার উচ্চতা কি ছিল, কি অবস্থাতে ছিলেন, তার যথাযথ পুঙ্খানুপুঙ্খ তথ্য এই ককপিট ভয়েস রেকর্ডারের মধ্যে থাকবে। বিমানটিকে যদিও সেফলি অবতরণ করানো সম্ভব হয়, প্যান ঘোষণা করেছিলেন হচ্ছে পাইলট, এবং তার জন্য শ্রীনগর বিমানবন্দরে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল। বিমানটি অবতরণ এই ক্ষেত্রে একটা বিষয় আমি একটু জানতে চাইবো, এই যে বিমানের উচ্চতা কমাতে হয়েছিল, এতটাই দুর্যোগ ছিল, ঠিক কতটা কমাতে হয়েছিল, আর এই কমানোর স্পিড কিরকম ছিল? কারণ আমরা ভিতরে যে ভিডিও দেখছি সে তো ভয়াবহ। ডিজিসিএ ইতিমধ্যে জানিয়েছে যে সেদিনকে শ্রীনগরগামী সেই এয়ারবাস A321 নিও বিমানটি প্রায় প্রত্যেক কটা মিনিটে 8,500 ফুট করে বেগে নিচে নামছিল, এবং যা স্বাভাবিকভাবে অবতরণের হারের চেয়ে প্রায় 4 গুণ বেশি। মানে ঝড়ের ভিতরে আটকা পড়ার সময় একাধিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা কার্যত বন্ধ করে দিয়েছিল। তো সেই পরিস্থিতিতে বিমানটি উড়াতে শুরু করে। এদিকে বিমানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য পাইলটরা যারা যখন লড়াই শুরু করেছিল, সেই মতো তাদেরকে ওভারস্পিড সম্পর্কে সতর্ক এবং সম্পর্কে একযোগে সতর্কতা পাঠানোর কাজও শুরু করা হয়। ফলে সব দিক থেকে দেখতে গেলে যে বিমানটি নামতে শুরু করে, ফলে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছিল এখান থেকেই সহজে অনুমেয়। ফলে গোটা বিষয়টির জন্যই এই পাইলটদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইতিমধ্যে তাদের দুজনকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে। এছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবে হচ্ছে ডিজিসিএ, এবং তারপরেই হচ্ছে এই তদন্তের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তের কথা তারা জানাবেন। ধন্যবাদ আবির। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আবির তুলে ধরলো, যে উড়ানের হাইট ড্রপ হয়েছিল অস্বাভাবিক গতিতে, প্রতি মিনিটে 8,500 ফুট গতিতে হাইট ড্রপ হয়, এবং অবতরণের সময় যা গতি থাকে তার থেকে 4 গুণ বেশি গতি ছিল। সেক্ষেত্রে ভয়ানক কোনো বিপদ হতে পারত। যাদের অভিজ্ঞতা আছে ফ্লাইট চালানোর, তারা হয়তো সবচেয়ে ভালো বলতে পারেন যে কোন পরিস্থিতিতে থাকলে এরকম কাজ করতে হয় কোনো পাইলট। আমার সঙ্গে পাইলট অরিন্দম দত্ত রয়েছেন। অরিন্দম বাবু, প্রতি মিনিটে 8,500 ফুট গতিতে হাইট ড্রপ করতে হয়েছিল, পরিস্থিতি একটু বুঝিয়ে বলবেন যে কতটা রিস্কি ছিল? যে কোনো পরিস্থিতিতে 8,500 ফিট পার মিনিট মানে এটা অস্বাভাবিক ব্যাপার। ইন জেনারেল ওয়েতে আমরা যখন ল্যান্ড করি তখন আমাদের মানে 1,500 ফিট থেকে গ্রাউন্ড অব্দি আসতে আমরা 700 ফিট পার মিনিটে আমরা আসি, বা উপরেও যখন আসি 1,500-2,000 ফিট পার মিনিটে আমরা আস্তে আস্তে ল্যান্ড করি। কিন্তু 8,500 ইটস কল ড্রপ, এটা কখনো কিন্তু ডিসেন্ড হতে পারে না, ইটস অ্যাটেস্টেড ড্রপ। এই ড্রপটা কিন্তু আনকন্ট্রোল ড্রপ, এটা আমরা কেউ কন্ট্রোল করতে পারছি না। যখন ওয়েদার খারাপ হয়, এরকম এয়ার পকেটে পড়া হয়, তখন ব্যাপারটা একটা ড্রপের মতো হয়। এটা টোটালি আনকন্ট্রোল, এটাকে আমরা কন্ট্রোল ফ্লাইট বলতে পারবো না। দ্যাট মিনস ওয়েদার কতটা খারাপ, এখানে পাইলটের হাত থেকে কন্ট্রোলটা টোটালি চলে গেছে এবং 8,500 ফিট পার মিনিটে সেটা ড্রপ করেছে। এটা সত্যি খুব রিস্কি ফ্যাক্টর। তো যাই হোক, পাইলট, হ্যাঁ বলুন। হ্যাঁ অরিন্দমবাবু, এই যে টার্বুলেন্স হচ্ছিল, এই টার্বুলেন্সের মধ্যে হাইট ড্রপ কন্ট্রোল করতে গেলে সাধারণত কি মানে আপনারা কি করেন? ইন জেনারেল ওয়েতে এই ডিউরিং যদি টার্বুলেন্সে হাইট ড্রপ হয় তখন কন্ট্রোলের বাইরে থাকে একটা আমাদের অটো পাইলট, সেটা একটা সার্টেন স্টেজ অব্দি কন্ট্রোল করতে পারে, তারপরে কিন্তু কন্ট্রোল করতে পারে না। একটা ড্রপ হওয়াকে কন্ট্রোল করা যায় না। আমি যখন একটা এয়ারক্রাফট ড্রপ হচ্ছে তখন তাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, অ্যাঙ্গেল অফ অ্যাটাক কিন্তু অনেক বেড়ে যায়।
সেখানে এটা চওড়া হতে পারে। তো এই পরিস্থিতিতে হাইট এতটা 8,000 8,500 ফিট পার মিনিটে যখন ড্রপ হয়, সেটা কখনোই কন্ট্রোল হতে পারে না, আনকন্ট্রোল ড্রপ। তো এটা যতক্ষণ না নর্মাল হবে ততক্ষণ আমি কন্ট্রোল করতে পারবো না, আর এটা ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। এবং যখন মাঝ আকাশে এরকম একটা অবস্থা, সেই রকম অবস্থায় একটা উপায় ছিল পাইলটের কাছে। কি উপায়? না, সামান্য কিছু সময়ের জন্য যদি ওই যেখানে টার্বুলেন্স হচ্ছে সেখান থেকে ঘুরে গিয়ে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করা যায়, তাহলে সেখান থেকে আবার শ্রীনগরে আসা যাবে, এই সমস্যাটা হতো না, এই রিস্কটা নিতে হতো না। তো সেই অনুযায়ী লাহোর এটিসিকে কমিউনিকেট করা হয়। লাহোর এটিসি সাব জানিয়ে দেয় পাকিস্তানের আকাশ সীমা কোনোভাবে তারা ব্যবহার করতে দেবে না। ভেবে দেখুন, 220 জন, তাদের মধ্যে আবার 100 জনের উপরে কাশ্মীরি আছেন। কাশ্মীর চাইছে পাকিস্তান, অথচ কাশ্মীরিদের জীবনের কোনো দাম নেই। মাঝ আকাশে বিপত্তি, ঝড়ের দাপটে প্লেনের নাক ভাঙে। বিপদে পড়াই ভারতীয় যাত্রীবাহী বিমানকে এতটুকু সাহায্য করল না পাকিস্তান। দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান বিপদে পড়ে পাকিস্তানের আকাশ ব্যবহারের আর্জি জানায়। লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই আর্জি মানেনি, জানিয়ে দেয় পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা যাবে না। শেষমেশ ঝুঁকি নিয়ে শ্রীনগরে যায় ভারতীয় বিমান। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি কোনো ডিসপিউট থাকে তাহলে আমরা যেতে পারি না, বাট ইন কেস অফ এনি এমার্জেন্সি সিচুয়েশন সেগুলো কিন্তু এভায়েড করা যেতে পারে, কিন্তু ডিপেন্ড করছে সেই কান্ট্রি আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি। এর আগে যখন পাক যখন দেখায়নি, এটা তাদের নেচার, এটা থেকে আমরা বেরোতে পারবো না। ইন্ডিগোর 6E2142 বিমান বুধবার দুপুরে দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। আচমকা মাঝ আকাশে বিপত্তি, ঝড়ের জেরে বিমানের নাক ভাঙে। বিমানের সামনের সরু অংশকে বলে নাক। যে কোনো বিমানের ক্ষেত্রে এই নাক খুব গুরুত্বপূর্ণ। ওড়ার সময় মেঘ বা বাতাসের গতির বিরুদ্ধে বিমানটিকে এগিয়ে যেতে সাহায্য করে, বাতাসে বিমানের ভারসাম্য বজায় রাখে। এই নাক ক্ষতিগ্রস্ত হলে বিমানটি আবহাওয়ার তারতম্য বুঝতে পারে না, কারণ নাকের পেছনেই থাকে বিমানের ওয়েদার রাডার। এখানেই বিমানের রেডিও থাকে। রেডিও ক্ষতিগ্রস্ত হলে প্লেন যোগাযোগ করার ক্ষমতা হারাতে পারে। নাক ক্ষতিগ্রস্ত হলে নেভিগেশন সিস্টেমেও ব্যাঘাত ঘটে, যার ফলে দিক ভুল করতে পারে বিমান। মাঝ আকাশে নাক ভেঙে এমনই বিপাকে পড়ে ইন্ডিগোর বিমানটি। প্লেনে তখন 220 জন যাত্রী ছিলেন। জম্মু কাশ্মীর সফরে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরাও। বিমানের মধ্যে জরুরি পরিস্থিতির কথা ঘোষণা করতেই ছড়ায় আতঙ্ক। টার্বুলেন্সের মধ্যে সবার তখন বুক কাঁপছে। इतना टर्बुलेंस हुआ कि हमें लगा कि हमारी आखिरी फ्लाइट थी। सब लोग जो थे सभी डर रहे थे, सबको भी लगा था कि अब ये क्रैश ही हो जाएगा। इतना ज्यादा ट्रॉमेटिक एक्सपीरियंस हुआ, ऐसा मैंने आज तक कभी नहीं देखा कि ऐसी टर्बुलेंस अपनी लाइफ में। जब हम प्लेन से बाहर आए, डिबोर्ड हुए, तो हमने जब देखा प्लेन की हालात क्या थी, तो और ज्यादा ट्रॉमेटिक हुए। দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে বিপত্তি, মাঝ আকাশে পাকিস্তানের কাছে সাহায্য চান পাইলট। যোগাযোগ করেন লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে, কিন্তু পাকিস্তান এতটাই অমানবিক যে এরকম ক্ষেত্রেও তারা পাক এয়ার স্পেস ব্যবহারের অনুমতি দেয়নি। পাক সীমান্তের কাছাকাছি গিয়েও ফিরে আসে ভারতীয় বিমান। দিল্লি থেকে কাশ্মীরগামী বিমান, এই বিমানে শতাধিক কাশ্মীরি ছিলেন। কাশ্মীর নিয়ে অন্য সময় কত দরদ উঠলে পড়ে পাকিস্তানের, কিন্তু এক্ষেত্রে তারা জানিয়ে দেয় পাক এয়ার স্পেস ব্যবহার করা যাবে না। পাকিস্তান ইজ এ টেররিস্ট স্টেট। যারা কাশ্মীরের উন্নতি চায় না, তাদের উন্নতির জন্য পাকিস্তানের কোনো দরদ নেই। ওরা চায় কাশ্মীরের টেরোরিজম আনতে, কোনো পপুলার আপরাইজিং চালায় না, ওরা চায় কাশ্মীরের ক্ষতি করতে। এই পারমিশনটা না দিয়ে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে যথেষ্ট মাথা নিচু করলো নিজে। মানবিকতা কাকে বলে সেটা ভারতের থেকে শেখা উচিত পাকিস্তানের। তুরস্ক পাকিস্তানের বন্ধু। ভারতে হামলা চালাতে তুরস্কের ড্রোনও ব্যবহার করে পাকিস্তান। সেই তুরস্কে 2 বছর আগে ভয়াবহ ভূমিকম্প হয়, তখন তাদের পাশে দাঁড়ায় ভারত। পাঠায় উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, চিকিৎসক, ওষুধ। এখানেই শেষ নয়, ভারত কতটা মানবিক সেটা ভালো করে বলতে পারবেন তাদের গর্ব ওয়াসিম আকরামও। পারমিশন চেয়েছি, সে আমাকে পারমিশন দেয়। এটা আমি সেই ক্ষেত্রে বলবো যে আমার দুর্ভাগ্য, কেননা ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি। এর আগে যখন পাক যখন দেখায়নি, এটা তাদের নেচার, এটা থেকে আমরা বেরোতে পারবো না। নিউজ 18 বাংলা।